আজকের যে পর্বটি, এটা অনেকটা ফোক এবং ফ্যান্টাসি প্রকৃতির। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে একজন মানুষের মৃত্যু নিয়ে, একজন মানুষের জীবন নিয়ে কি করে ফ্যান্টাসি তৈরি হতে পারে, বা এটা হাউ ইট ইজ পসিবল। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের ৬ কোটি মানুষ, ৬ কোটি মানুষ যারা যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনা আরও বহু বছর বেঁচে থাকুক। তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই, এবং তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত দিয়ে রেখেছেন এই ৬ কোটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এরকম একটা জায়গাতে আপনি চিন্তা করুন যে মানুষের যে তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ইচ্ছার শক্তি, সেটা যে কোনো সময় সুনামি আকারে এই রাজপথে ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই ৬ কোটির কাউন্টার আরও ৬ কোটি মানুষ। এই ৬ কোটি মানুষ শেখ হাসিনাকে একটা বিরাট অংশ ভয় পাচ্ছে, আর একটা বিরাট অংশ মাঝামাঝি যে না, একেবারে খারাপ ছিল না, এই শুধুমাত্র এই জিনিসগুলো যদি বাদ দিত তাহলে তো বর্তমান যেভাবে চলছে তাদের চেয়ে ভালো চলতো। আরেকটি অংশ বলছে যে না, এই ভদ্র মহিলা কোনো অবস্থাতেই ভালো ছিলেন না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই বাংলাদেশের যত রকম অশান্তি সুনির্দশা তার কারণে হয়েছে, এবং আজকের যত কিছু দুর্ভোগ দুর্দশা সরকারের সব শেখ হাসিনার জন্য। কাজেই তাকে মারতে হবে, তাকে ফাঁসিতে চড়াতে হবে, এবং তাকে এই বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এই রাষ্ট্রের কল্যাণ নিহিত। এদের সংখ্যাও কিন্তু কয়েক কোটি। তো কাজেই যখন এরকম একটা অবস্থা চলে, সেখানে মাঝে মাঝে একটা জায়গায় যদি আপনাকে অবস্থান করতে হয়, তাহলে ফ্যান্টাসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে যদি ধরুন শেখ হাসিনার পক্ষে খুব বেশি কথা বলতে যান, তাহলে তারা যারা প্রতিপক্ষ, তারা সঙ্গতির কারণে আপনাকে ফাঁসির আসামি বানিয়ে ফেলবে। আর আপনি যদি শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানিয়ে অন্য যে সকল কট্টরপন্থী এখন যারা নেতা রয়েছেন তাদের মতো কথাবার্তা বললেন, তাহলে আপনাকেও তারা হিট লিস্টে রেখে দেবে। এবং আমাদের দেশে আপনি যদি স্বাধীনতার ইতিহাস পড়েন, সেই চারু মজুমদার থেকে শুরু করে সিরাজ শিকদার থেকে শুরু করে জাসদের রাজনীতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গেরিলা বাহিনী ছিল, তারা যে সকল দুর্ধর্ষ কর্মকাণ্ড করেছেন, তাদের অনেকে নিজের মুখে স্বীকার করেছেন, অনেকে বই লিখেছেন। যেমন কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এরপরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী, বীর বিক্রম, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বহু সংখ্যক গেরিলা যোদ্ধা, বহু সংখ্যক, এক একের নাম বললে হয়তো 200-300 নাম তো বলা যাবেই, যারা সবাই এক একজনের জীবন্ত কিংবদন্তি। তারা তাদের 9 মাসের গেরিলা যুদ্ধে অপারেশনে, তাদের প্রয়োজনে এহেন কর্ম নেই যে তারা করেনি, সব কাজ তারা করতে পেরেছেন। ইট মিনস, এর অর্থ যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষের, তখন তারা সব কিছু করতে পারে। এর অর্থ শেখ হাসিনার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি ধাক্কা মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে তারাও ঠিক 71 সনে যে কাজগুলো করেছে, তারা 76-77 সনে যে কাজগুলো করেছে, 83-84 সনে যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ, অথবা ধরুন 2004-5 সনে তারা যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ তারা যদি আবার এই সময়টাতে শুরু করে, আমরা এই সমাজে কেউ বসবাস করতে পারবো না। এই জন্য হয় কি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে
যতটা সম্ভব খোলামেলা হালকা আলাপ আলোচনা করলে অনেক সিরিয়াস বিষয় সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এখন ধরুন শেখ হাসিনার আগমন নিয়ে আমরা সবাই তার পক্ষের যারা লোকজন যারা আছেন তাদের কথা শুনে আমরা সবাই মানে কারণে অকারণে আতঙ্কিত হচ্ছি, আগ্রহ হচ্ছি। তিনি কি প্লেনে আসবেন, না পায়ে হেঁটে আসবেন, তিনি কি ত্রিপুরা দিয়ে আসবেন, আগরতলা ত্রিপুরা দিয়ে আসবেন, নাকি সেই আমাদের লালমনিরহাট, বাংলাবান্ধা, রংপুরের ওই সীমান্ত দিয়ে আসবেন, তিনি কি মুর্শিদাবাদ এই এলাকা হয়ে মুজিবনগর যে এলাকা আছে যেখানে বৈদ্যনাথ তলাতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রথম যে গার্ড অফ অনার হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তো সেখানে সেই বৈদ্যনাথ তলায় কি তিনি আসবেন, নাকি সিলেটের যে জৈন্তা পাহাড়ের কাছে যে একটা সীমান্ত রয়েছে সেখানে আসবেন, তিনি কি মণিপুর হয়ে বাংলাদেশে ঢুকবেন, নাকি যশোরের বেনাপোল হয়ে ঢুকবেন, নাকি প্লেনে করে সরাসরি ঢাকা এয়ারপোর্ট আসতে পারেন, সিলেট চিন্তা করবেন যে বাংলাদেশে তিনি আসবেন। তো প্রতিবারই তো যেটা হয়, সিলেটে তিনি যে কোনো শুভ কাজ করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করেন। কাজেই তিনি দিল্লি থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে আসলেন এবং সেখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে বাই রোডে তার লোকজন সহকারে ঢাকা চলে আসলেন। আবার উল্টো হতে পারে, তিনি বললেন যে না, প্রতিবার তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করি, এবার হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করব, সেখান থেকে আসব এবং সেখান থেকে চিটাগং হয়ে বাই রোড এখানে আসবে। এর কারণ হলো চিটাগং সবসময়ই আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং আওয়ামী লীগের অনেক কিছুর অভ্যুদয় হয়েছে চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে। কাজে সেই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকেই তিনি সেই তার আগমন শুরু করবেন। এ সকল কথাবার্তা যখন আলোচনা আমরা করি, প্রতিপক্ষের মনে ভীষণ রকম যাকে বলা হয় রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, বিরক্তি তৈরি হয় এবং তারা মনে হয় যে যদি পেতাম তাকে এখনই 1 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়িয়ে ফেলতাম। অন্যদিকে যারা প্রতিপক্ষ রয়েছেন, শেখ হাসিনাকে যারা শাস্তি দিতে চান, তারা চিন্তা করেন যে না, সে যেভাবেই আসুক না কেন বা তাকে যেভাবে আনা হোক না কেন, তাকে খুব সহজে মারা হবে না, তাকে গুটিয়ে গুটিয়ে মারা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, তাকে যে ফাঁসির রশিতে টানানো হবে এটা কোনো যেন তেন ফাঁসি হবে না। বিশেষ 3 রং, লাল, নীল, সবুজ, এই লাল, নীল, সবুজ 3টি বিশেষ যে রং, এই রঙের যে পৃথিবীর সবচেয়ে শক্ত যে দড়ি আছে, এই রঙের দড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে আলাদাভাবে এই ফাঁসির রশি বানিয়ে আনা হবে এবং সেই যে ফাঁসির রশি, সেই ফাঁসির রশিতে টানিয়ে তাকে ওই একবারই মানে ওই রশিটি ব্যবহৃত হবে। আমাদের যারা জল্লাদখানা আছে, আমি জানি না, এখানে হয়তো প্রত্যেকটা জল্লাদখানায় যে ফাঁসির রশি, এগুলো নতুন থাকে না, এগুলো পুরনো থাকে। ওইটা টানার আগে পরীক্ষা করা হয় যে সেগুলো ঠিকমতো আছে কিনা এবং এগুলোর বিশেষ আকার তৈরি করা হয়। তো যারা শেখ হাসিনা বিরোধী তাদের বক্তব্য হলো যে না, এরকম অর্ডিনারি ফাঁসি রশি দিয়ে তাকে টানালে চলবে না, যেহেতু সে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং নামকরা মানে যাকে বলা হয় স্বৈরাচার, এরকম স্বৈরাচার বাংলাদেশে আর হয়নি। কাজেই তার জন্য আলাদা স্পেশাল অর্ডার দিয়ে রশি বানিয়ে আনতে হবে এবং সেই রশি কোথা থেকে আনবে, মানে এটা মানে ছক্কা ফক্কা দিয়ে, যেমন চীন থেকে আনা যাবে না, তারপরে আমেরিকা থেকে আনা যাবে না, এই রশি আনতে হবে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে স্পেশাল অর্ডার দিয়ে সেই ফাঁসি আনাতে হবে। বিকজ এই দুটো রাষ্ট্র এখন যে কোনো কারণে বাংলাদেশের বন্ধু হয়ে গেছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের সঙ্গে এই দুটো রাষ্ট্রের ভালো সম্পর্ক, ফলে তারা যদি কোনো রশি দেয়
সেই রশিতে যদি কাউকে আটকানো হয় তাহলে তার আর রক্ষা নাই। কাজেই পাকিস্তান থেকে ফাঁসির রশি আনতে হবে স্পেশাল অর্ডার দিয়ে, এই ৩টি রং দিয়ে। সেকেন্ড থিং হলো যে অর্ডিনারি জল্লাদ দিয়ে হবে না। আমাদের দেশের যারা বিভিন্ন সময় জল্লাদ, তাদেরকে যারা ফাঁসির আসামি বা দাগী আসামি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এদেরকে ধীরে ধীরে ট্রেন আপ করে তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবং এই যে সবচেয়ে বড় একটা জল্লাদ, তাকে সম্প্রতি ছাড়া হয়েছে, তার নানা রকম লোমহর্ষক কাহিনী আমরা শুনেছি। তো সেক্ষেত্রে এরকম অর্ডিনারি যাকে বলা হয় যারা জল্লাদ রয়েছেন, এরকম তো হবে না। শেখ হাসিনার জন্য আলাদা মহিলা জল্লাদ লাগবে, এবং সেই মহিলা জল্লাদ আগের থেকে ট্রেন আপ করতে হবে। এবং যেদিন এই মহিলা জল্লাদ দিয়ে ৩ রঙের রশি দিয়ে শেখ হাসিনাকে টানানো হবে, তখন বুঝবে নরেন্দ্র মোদী যে এই যে বাংলাদেশে যে নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে, ভারত বিরোধী একটা শক্তি, তাদের কত শক্তি, তাদের কত ক্ষমতা, তাদের কত যাকে বলা হয় সাহস। এর কারণ হলো যে তারা শেখ হাসিনাকে মনে করছে দিল্লির প্রতিভু। তারা শেখ হাসিনাকে টানানো মানেই দিল্লির কুতুব মিনারকে ফাঁসিতে লটকানো। তারা শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো মানেই তারা মনে করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, দুইটাকে একত্রে ফাঁসি দেওয়া, এই কাজটি করা। ফলে সেই কাজটি সেলিব্রেট করার জন্য যারা শেখ হাসিনার প্রতিপক্ষ, তারা সকাল বিকেল যদি খুব নীরবে নিভৃতে নাকে নস্যি দিয়ে এই চিন্তা করতে পারে, তাহলে ধরে নেবেন যে শেখ হাসিনার পতন হবে। আর যদি এই ধরনের চিন্তা মাথায় আসা তো দূরের কথা, উল্টে ফেলে আপা আসবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কারো হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়, কারো অন্তর্বাস ঘেমে যায়, কারো মাথার চুল, কারো অর্ধেক টাক পড়া আছে। দেখা গেল যে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথেই ওই ধরনের কোনো খবর শেখ হাসিনা আসতেছে, 10-12টা চুল পড়ে গেল। যাদের মাথায় একেবারে পুরো টাক, তাদের মুখের মধ্যে দেখা গেল যে চান্দির মধ্যে হঠাৎ করে একটা দাগ পড়ে গেল। তো এরকম যখন একটা অবস্থা হয়, তখন আপনি দেখবেন যে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোক আছেন তাদেরই বিজয় হবে। মূলত যে কোনো একটা ঘটনা ঘটে পাবলিক পারসেপশনের উপরে, পাবলিক ঘটনাটিকে কিভাবে নেয়, কিভাবে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী তার মনোবল কোন পর্যায়ে আছে। যদি শেখ হাসিনার ফাঁসির দাবিদার যারা লোকজন রয়েছেন, তাদের চিন্তা চেতনা কর্ম ঐক্যবদ্ধ থাকে এবং তারা সুদৃঢ় হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা যত শক্তিশালী রাষ্ট্রের আশ্রয় থাকুন না কেন, এই পৃথিবী তার জন্য নিরাপদ নয়। আবার অন্যদিকে শেখ হাসিনার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যদি তাদের নেত্রীর দেশে ফিরে আসার ব্যাপারে যারা পক্ষ এবং বিপক্ষের লোকজন ইদানিং সামাজিক মাধ্যমে দিচ্ছেন, রাষ্ট্রের জন্য, দেশের জন্য এই মুহূর্তে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। আর একটা পেশার জন্য ভীষণ রকম অবমাননাকর। মূলত যে আমাদের দেশে সাংবাদিকতা, এটা যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের একটা গৌরবময় ঐতিহ্য। সে ঐতিহ্য ভারতের সে কোনো অংশে কম নয়। আপনি যদি 50-এর দশক ধরেন, 60-এর দশক ধরেন, বঙ্গবন্ধুর জমানা 70-এর দশক ধরেন, এমনকি এরশাদ জমানা ধরেন, এরশাদ জমানা পর্যন্ত 80-এর দশক পর্যন্ত বাংলাদেশের সংবাদপত্র জগতের যে গ্লোরিয়াসনেস, মালিক, সম্পাদক, সাংবাদিক, তাদের যে মান, মর্যাদা এবং সম্মান যে পর্যায়ে ছিল, আসলে অন্য কোনো শ্রেণী এবং পেশা তারা এই সম্মানটা ক্লেমই করতেন না যে আমরা আসলে ওইরকম সম্মানিত। একটি পত্রিকাতে সাধারণত জুনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কেউ ঢুকতেন, জুনিয়র সাব এডিটর হিসেবে ঢুকতেন, যেগুলোকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার বা সাব এডিটর বলা হয়। মানে যারা অফিসে বসে বসে এই নিউজগুলো, বিদেশি যে রয়টার্স,
তারপর বাংলাদেশ সংবাদ সংস্থা ইউএনবি, সেখান থেকে যে নিউজগুলো আসতো এগুলো অনুবাদ করতেন। ইংরেজি খুব ভালো জানতে হতো। বাংলা পত্রিকায় যারা চাকরি করতেন এই এডিটোরিয়াল সেকশনে, তারাও খুব ভালো ইংরেজি জানতেন, একই সঙ্গে বাংলা জানতেন। আর যারা রিপোর্টিং করতেন, তো সেই রিপোর্টারদের মধ্যে অনুসন্ধিৎস ক্ষমতা, ইনভেন্টরি পাওয়ার এবং সহজে যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করা এবং যার তার কাছে মাথা না নোয়ানোর যে একটা অদম্য যে স্পৃহা, আগ্রহ, এই দুটো যোগ্যতা আমি যে সময়টাতে সংবাদপত্রে ছিলাম তখন আমি দেখেছি। প্রায় ভালো ভালো সব পত্রিকাগুলোতে বিশাল লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে সবাই বাংলা এবং ইংরেজি মানে নিখুঁতভাবে পড়তেন। ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে ভীষণ রকম আলোচনা হতো। সাংবাদিকদের বেতনও খারাপ ছিল না, ভালো ছিল। ধরুন তৃতীয় ওয়েজ বোর্ড অনুযায়ী যারা বেতন পেতেন সাব এডিটর রূপে বা সিনিয়র সাব এডিটর রূপে, স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার রূপে, এই দুটোই মূলত পোস্ট, স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার। এরপর এদের মধ্যে থেকে কেউ শিফট ইনচার্জ হতেন, কেউ নিউজ এডিটর হতেন। ইত্তেফাকে এই নিয়মটা খুব মানে ইত্তেফাকে আসলে সিনিয়র রিপোর্টার এবং সিনিয়র সাব এডিটর এই দুটোই ছিল মূলত পোস্ট। এখান থেকেই যেমন দেখা গেল যে কেউ শিফট ইনচার্জ হতেন কিন্তু তার বেতনটা ছিল সিনিয়র সাব এডিটর রূপে, বা কেউ নিউজ এডিটর হতেন। তো নিউজ এডিটর হতেন কিন্তু তার ছিল সিনিয়র সাব এডিটর রূপে। আবার সিনিয়র স্টাফ রিপোর্টার যারা ছিলেন এরাই চিফ রিপোর্টার হতেন। এই পর্যন্তই ছিল। আর সম্পাদক সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা হতেন আগের জমানাতে। পরবর্তীতে সেটা এরশাদ জামানাতে যেমন সানাউল্লাহ নুরি সাহেব আছেন, ওনাদেরকে আসলে পেইড বলা হতো। কিন্তু এর আগে যেমন তোফাজ্জল হোসেন মানিক মিয়া কিংবা আজাদের মৌলানা আকরাম খান, তারা সবাই পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। এদের কথা আলাদা, মানে এটা এই যুগে কল্পনাই করা যায় না। তো এর বাইরে যেটা ছিল সেটা হলো সম্পাদনা, মানে সম্পাদকীয় বিভাগ ছিল, যেটা যারা পোস্ট এডিটোরিয়াল লিখতেন, বাইরের লোকদের লেখা নেওয়া হতো না। ওনারা সবাই সহকারী সম্পাদক রূপে নিয়োজিত ছিলেন। যেমন রাহাত খানের মতো মানুষ সহকারী সম্পাদক ছিলেন, নির্মল সেন সহকারী সম্পাদক ছিলেন, তারপর সেই সন্তোষ গুপ্ত সহকারী সম্পাদক ছিলেন। ইংরেজি পত্রিকাগুলোতে ওই সময়টাতে মূলত আমি যে সময়টাতে চাকরি করতাম সেই সময়টাতে ইংরেজি পত্রিকা বলতে অবজারভারকেই আমরা মনে করতাম যে এটা একটা পত্রিকা। এর মধ্যে নিউ নেশন ছিল, কিন্তু নিউ নেশন ঠিক ওরকম অতটা জনপ্রিয় ছিল না। অবজারভারের পরে ডেইলি স্টার আসে, কিন্তু ডেইলি স্টার মানে অবজারভারের পতন না হওয়া পর্যন্ত ডেইলি স্টার আসলে ডেইলি স্টারের জায়গায় আসতে পারেনি। তো এনিওয়ে যেটা হলো ডেইলি স্টারে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে, অবজারভারে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। এই জিনিসগুলো 80-র দশক পর্যন্ত দেখেছি এবং তখন একজন সাব এডিটর, সিনিয়র সাব এডিটর দরকার নেই বা একজন স্টাফ রিপোর্টার সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখা করতে পারতেন এবং তারা প্রেস ক্লাবে আসতেন, আলাপ আলোচনা হতো। মানে এটা একটা অসাধারণ, ধরুন চিত্রবাংলা কিংবা বিচিত্রা, চিত্রালী, এ সকল সিনেমার মানে এই সকল পত্রিকার যারা স্টাফ রিপোর্টার বা ধরুন সিনিয়র স্টাফ রিপোর্টার, তারা যদি 80-র দশকে নায়ক রাজ্জাককে একটা ছোট্ট সিরিয়াল দিয়ে খবর পাঠাতেন আপনার একটা সাক্ষাৎকার নিতে হবে, তাহলে রাজ্জাক সাহেব এসে ওই পত্রিকার অফিসে উপস্থিত হতেন। এই ছিল পত্রিকার মান। এখন এই কারণ হলো কি, এই সাংবাদিকতার পেশাটা নিয়ে 80-র দশকে বলতে গেলে আগে সবসময়ই শাসক গ্রুপ ভীষণ রকম উদ্বিগ্ন ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন এবং এদেরকে কেনা যেত না, ভীষণ রকম কেনা যেত না। আপনি একজন চিন্তা করেন, একজন নির্মল সেন, একজন গিয়াস কামাল চৌধুরী, একজন আতাউস সামাদ, যারা স্টার হয়ে গিয়েছিলেন। তো মানে এর বাইরে অন্তত 1 ডজন 2 ডজন সাংবাদিক ছিলেন যাদেরকে সেই জমের মতো শাসকরা ভয় পেত। ঠিক সেই সময় এরশাদ জামানাতার শেষের দিকে সাংবাদিক কেনার একটা প্রকল্প চালু হয়ে যায়। তিনি ইত্তেফাকের 2-3 জন সাংবাদিককে হাত করে ফেলেন। কিছু ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা দিয়ে মানে কয়েকজন সাংবাদিককে হাত করে ফেলেন। আমি নাম বলে কাউকে ছোট করব না। তাদের মাধ্যমে কলাম লিখানো কিংবা তাদের মাধ্যমে বই লিখানো
রাষ্ট্রপতির দরবারে বা কোনো ব্যবসায়িক গ্রুপ বা কোনো ধড়িবাজ মানে যাকে বলা হয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তারা এরকম ৮০-র দশকের ধরেন এটা ৮৭-৮৮-র দিক থেকেই অপকর্মগুলো শুরু হয়। ৯১ থেকে শুরু হয় দলবাজি, মানে সিরিয়াসলি দলবাজি ৯১-র সঙ্গে থেকে শুরু হয় এবং সেটা হতে 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 ২০০০ সেই ২৪ সনে এসে এখানে এই সাংবাদিকতার নামে দুর্গন্ধময়, অতি দুর্গন্ধময়, আবর্জনাময় একটা শ্রেণী তৈরি হলো, যারা সেই নারী ব্যবসা, মানে এমন কোনো মানে অপকর্ম নেই, মদ, নারী, জুয়া থেকে শুরু করে বিশেষ করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত হওয়ার কারণে আপনি মাফিয়া বলতে যা কিছু বোঝায় ১০টা মাফিয়া একত্র করলে এই সাংবাদিক নামক যে পেশাটা, সেই পেশার মধ্যে এরকম অনেককে খুঁজে পাবেন। তো এই যে একটা খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার মধ্যে যেটি হলো সাংবাদিকদের মান কমলো, সম্মান চলে গেল, লেখাপড়া গোল্লায় গেল, আর গর্ব করার মতো এদের মধ্যে কিছুই রইল না। এরই মধ্যে ইউনূস জমানা এলো। ইউনূস জমানা হওয়ার পরে কী হলো, একটা শ্রেণী, এই খারাপ যে শ্রেণীটা, তার একটা বিরাট অংশ পালিয়ে গেল, আর একটা অংশ মুহূর্তের মধ্যে ভুল পাল্টিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে তারা যুক্ত হলো। এবং শেখ হাসিনার জমানাতে যে সমস্ত সাংবাদিক বিভিন্ন দূতাবাসে চাকরি নিত, প্রেস ক্লাবে মাতব্বরি করতো, কন্ট্রাক্টারি করতো, দালালি করতো, রাতে যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পাপিয়া কাণ্ড ঘটাতো, তারপর বিদেশে টাকা পাচার করতো, দলের প্রোপাগান্ডা চালাতো, এই পুরো যে গ্রুপটি, সেই গ্রুপটির দেখা গেল যে শেখ হাসিনার জমানাতে এই গ্রুপের লোক ছিল ধরেন মোর দ্যান 100। এটা নেমে এলো 25 জনে। এরা নেমে এলো 25 জনে ইউনূস জমানাতে, এবং 25 জন যারা শেখ হাসিনার জমানাতে তারা খারাপ ছিল, খারাপ থাকার পর তাদের বুদ্ধি ছিল, পোশাক ছিল, চেহারা ছিল, সুরত ছিল, বংশ ছিল, প্রত্যেকটা জায়গাতে যে লেভেলটা ছিল সেই লেভেলটা মানে ইউনূস জমানাতে এসে যারা এই সুবিধা গ্রহণ করলো তাদের লেভেলটা আগেরগুলো যদি মাথার ক্যাপ আপনি বলতেন যে খারাপ, কিন্তু তাদেরকে মাথায় টুপি হিসেবে পরা যায়, এগুলোকে আপনি জুতা হিসেবে ব্যবহার করতে পারবেন, এরকম জাস্ট জুতা হিসেবে ব্যবহার করতে পারেন, এই ধরনের কোয়ালিটির লোকগুলো এসে হাও মাও কাউ করে খাওয়া শুরু করলো। আচ্ছা, এগুলো খেয়ে দিয়ে আবার এই গ্রুপও প্রায় আউট, অর্ধেকের মতো আউট, বাকি অর্ধেক এখনও বিভিন্ন জায়গাতে লুটপাট করছে। এই যে যখন নতুন বন্দোবস্ত হলো, মানে বিএনপি সরকার এলো, এই সময়টাতে সংবাদপত্রে এই সুবিধাভোগী শ্রেণী যারা আছে, এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে এমন কিছু লোক সামনে চলে এলো যারা ইউনূস জমানাতে যে ওই পায়ের জুতো ছিল, যাদেরকে মানে শেখ হাসিনার জমানাতে আপনি যদি মনে করেন একজন ইকবাল চৌহান চৌধুরী, একজন নাঈমুল ইসলাম খানকে যদি আপনি মাথার ক্যাপ হিসেবে বর্ণনা করেন, তাহলে এই দুজনের সমপর্যায়ের যে সমস্ত লোক ইউনূস জমানাতে দাপট ছিলেন, তারা নাঈমুল ইসলাম খানের জুতার সোল, জুতার উপরের অংশ না, নিচে যেগুলো হাঁটে সেই জুতার সোল, বা ইকবাল চৌহান চৌধুরীর জুতার সোল আর নাঈমুল ইসলাম খানের স্যান্ডেলের ফিতা হওয়ার উপযুক্ত নয়। এই লোকগুলো ইউনূস সাহেবকে চালিয়েছে, বোঝার চেষ্টা করেন। ইউনূস সাহেবের সময় যেগুলো জুতার সোল ছিল, পরবর্তীকালে যারা বিভিন্ন সময়টাতে দাপট দেখাচ্ছে, এগুলো জুতার সেই ফিতা বা সোল থেকে নেমে এগুলো এখন কি বলবো, ওই আমাদের ৮০-র দশকে দেখবেন গ্রামের মধ্যবিত্ত এবং ধনীরাও যে তারা জুতা যাকে বলে ক্ষয় হয়ে গেলে নিচে একটা আলাদা রাবারের সোল লাগাতো, মানে টায়ার, বিশেষ করে রিক্সার টায়ার দিয়ে লাগাতো পিন দিয়ে, এইরকম সোলে মানে টায়ারে মানে নকল সোলে সয়লাভ হয়ে গেছে বর্তমান সংবাদপত্র জগতের সেই কালো অধ্যায়গুলো। এই যখন অবস্থা, তখন আমরা আসলে চারিদিকে তথ্যের নামে অপতথ্য, জ্ঞানের নামে আপনি অজ্ঞানতা, আলোর পরিবর্তে
আলোর পরিবর্তে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা বিষয় ন্যারেটিভ তৈরি করা তো দূরের কথা, উল্টো সামাজিক মাধ্যমে যে গল্প গুজব হচ্ছে, সেই গুজবের যে ভিত্তি, সেই ভিত্তির দ্বারাই রাষ্ট্র, সরকার, দেশের জনগণ নিষ্পেষিত হচ্ছে। কিন্তু কলম যাদের হাতে, সেই কলম দিয়ে দুনিয়ার সব কিছু বের হচ্ছে। কলম দিয়ে তাদের বীর্য বের হচ্ছে, মল বের হচ্ছে, মূত্র বের হচ্ছে, নাকের সর্দি বের হচ্ছে, কিন্তু কলম দিয়ে কালির মাধ্যমে দু কলম ভালো কালাম যে বক্তব্য, সেই বক্তব্য কেউ বের করতে পারছে না। এরকম যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে দেখা গেল সিনিয়র সাংবাদিক বিতর্ক শুরু হয়ে গেছে। গত ২টি বছরে আপনি চান বা না চান, সাংবাদিকদের মধ্যে অল্প কয়েকজন মানুষ যারা কোনো জমানাতে রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ করেননি, যেমন আনিস আলমগীর, মাসুদ কামাল, আজিজ, পান্না। এখন সার্বিক বিচারে হয়তো শেখ হাসিনার জমানাতে, তারপরে ইনুস জমানাতে বা তার আগের অন্য কোনো জমানাতে যে সকল পলিটিক্যাল টাউট ছিল সাংবাদিকতার নামে, বা সাংবাদিকতার পেশার বাইরে গিয়ে তারপরে এই পেশাটাকে মালিকানা বিভিন্নভাবে ব্যবহার করে যত রকম ২ নম্বরী জিনিস আছে যারা করেছে, এই কয়জন মানুষ আমি যাদের নাম বললাম, এই কয়জন মানুষ কখনোই এরকম ছিলেন না। আবার তারা যে গিয়াস কামাল চৌধুরী বা ধরুন রাহাত খান এদের মতো উচ্চ পর্যায়ের সাংবাদিক ছিলেন তাও না। কিন্তু ঘুষ, দুর্নীতি, অনিয়ম থেকে শুরু করে ক্ষমতাধরদের যে পদলেহনের যে ইতিহাস, পা চাটার যে ইতিহাস, আমি এই ৪-৫ জন লোকের যে নাম বললাম তাদের মধ্যে ছিল না। এবং অবাক করার ব্যাপার হলো যে এই ইউনূস জমানার আগে এরা যে আসলে খুব বেশি ফ্রন্ট লাইনে এসছে, পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলেছে বা নেতা হওয়ার চেষ্টা করেছে, এইরকম কোনো নজিরও আমি অন্ততপক্ষে এদের সবাইকে চিনি, পার্সোনাল চিনি। আনিস আলমগীর আজকের কাগজে আমার সহকর্মী ছিলেন। তারপর মাসুদ কামালকে চিনি, যদিও তার সঙ্গে আমার সরাসরি কোনো পত্রিকা একত্রে চাকরি করার সুবিধা হয়নি, কিন্তু তিনি জনকণ্ঠে দীর্ঘদিন ছিলেন, সেই সুবাদে আমি তাকে চিনি। পান্না নানা কারণে তাকে চিনি, একুশে টেলিভিশন থেকে তাকে চিনি। তারপরে আজিজ ভাইকে তো অনেক এমিনেন্ট জার্নালিস্ট, তাকে চিনি নানাভাবে। তিনি সেই অন্য ডেস্কে ছিলেন, বাট ডেইলি স্টারে তার সঙ্গে আমার একত্রে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। তো এই মানুষগুলো ওইরকম তাদের কোনো, যাকে বলা হয় নেতিবাচক দিক, কোনো রাজনৈতিক পোর্টফোলিওতে ছিল না। আর এর আগে তারা কখনো ওরকম সাহসী, কখনো মজলুম, মানে ইদানিং তো সংবাদপত্র জগতে খালি মানে কতগুলো, যেমন কি নাম আসছে, অনুসন্ধানী সাংবাদিক, সাহসী সাংবাদিক, মজলুম সাংবাদিক, তারপর কি আছে মজলুম সাংবাদিক, এই নানা রকম নাম। মানে যখনই আপনি মজলুম সাংবাদিক বলবেন, মানে আপনার প্রতি জুলুম করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে উল্টা জুলুমবার সাংবাদিকের নাম চলে আসবে। মজলুম মানে জুলুমবার সাংবাদিক নাম চলে আসবে। এত লোক রেখে সাংবাদিকদের কেন জুলুম করবে? অন্য কোনো সাংবাদিক যারা আছে তারাই তাদেরকে জুলুম করতে শিখিয়ে দিয়েছে। তো মজলুম সাংবাদিক, জুলুমবার সাংবাদিক। সাহসী সাংবাদিক, তার যদি কাউন্টার দেন, কাপুরুষ সাংবাদিক আছে। যখনই কোনো একটা শব্দ একটা সমাজে প্রচলিত হয়ে যায়, তখনই সেটার কাউন্টার একটা শব্দ থাকে বলেই সেটা হয়। তারপরে সাহসী সাংবাদিক, এরপর হলো প্রবাসী সাংবাদিক আবার প্রবাসী সাংবাদিক, এরকম অদ্ভুত নাম চলে আসছে। কারো উপাধি আছে খাট কাঁপানো সাংবাদিক, তারপরে কারো উপাধি আছে টুপাইস কামানো সাংবাদিক, কারো উপাধি আছে জিম্মি সাংবাদিক, কারো উপাধি আছে ডাকাত সাংবাদিক। এইরকম নানার নাম, গন্ধ, দুর্গন্ধ, রূপ, লাবণ্য মিলিয়ে তছনছ যখন হয়ে গেছে, তখন এই যে কয়েকজন লোক গত ২ বছরে সামহাউ মানুষের আকর্ষণের বস্তু হয়ে গেছে। এরা কিন্তু ইউনূস জমানার আগে, মানে ইউটিউব চালু হওয়ার আগে বা এই শেখ হাসিনার জমানাতে, মানে তারা জাস্ট মাসুদ কামাল টকশোতে আসছেন, তারপরে আনিস আলমগীর বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে তিনি প্রধান নির্বাহী ছিলেন, সিইও ছিলেন,
একদম টেলিভিশন চ্যানেলে। তারপর সংবাদপত্র তো তার একটা লং আউটস্ট্যান্ডিং ছিল, পারফরম্যান্স ছিল। কিন্তু ওভাবে পাবলিক ওরিয়েন্টেড এখন যেভাবে তাদের একটা ফেস পাবলিক ফেস হয়ে গেছে, এটা তারা কখনোই ছিল না এবং ওই চেষ্টাও তাদের ছিল না কখনো। আজিজ ভাইয়ের একই অবস্থা। কিন্তু গত ২ বছরে সামহাউ দে বিকাম হিরো। লোকজন তাদের কথা শুনছে। তারা চাকরি করুক বা না করুক, তাদেরকে মানুষ সাংবাদিক হিসেবে ভাবছে, অন্য কাউকে সাংবাদিক ভাবছে না, অন্য সবাইকে ওই যে জুতার তলা ভাবছে, জুতার শুকতলা ভাবছে, কাউকে হয়তো জুতার নিচে ওই যে টায়ারের যে সোল, সেই সোল ভাবছে, কিন্তু এদেরকে সাংবাদিক ভাবছে। আর এদেরকে যখনই সেই সিনিয়র সাংবাদিক বলা হচ্ছে, এরা যে কথাগুলো বলছেন সেই কথা দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এদেরকে দুই চোখের বিষ মনে করছেন। এরপর অনেকে মনে করছেন, আরে এদেরকে সবাই সিনিয়র সাংবাদিক বলছে, আমাকে কেন বলছে না? এদের ব্যাপারে মানুষ যতটা আগ্রহী, টেলিভিশন চ্যানেলগুলো আগ্রহী, এরা যে কোনো একটা জায়গাতে গেলে মানুষ অটোগ্রাফের জন্য আসে, তারপরে মানুষ তাদের পাশে এসে ছবি তুলে, ফেসবুক, ইন্টারনেটে এদের সাথে মানে এদেরকে দাওয়াত করে খাওয়ায়, এদের সাথে ছবি তুলে দেয়। তো এইগুলো দেখে দেখে বহু মানুষের মানে রীতিমতো সারা শরীরে একটা রীতিমতো চুলকানি শুরু হয়ে গেছে। তাদেরও ইচ্ছে হয় যে না, আমরা আর এই জুতার তলা থাকবো না, আমাদেরকেও ভালো কিছু একটা হতে হবে। কিন্তু সেটা হওয়ার জন্য যে ধরনের কথা দরকার, কাজ দরকার, কর্ম দরকার, সেই জিনিসগুলো করা তো আসলে রাতারাতি সম্ভব নয়। ফলে এই যে যারা ইতিমধ্যে এই ৪-৫ জন লোক ইতিমধ্যে যারা জনগণের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন, জনগণ যাদের কথা শুনছেন, তারা ফেসবুকে কিছু লিখলে জনগণ অ্যাটেন্ড করছেন, তারা টেলিভিশনে গেলে লোকজন অ্যাটেন্ড করছেন, সভা সমিতিতে গেলে অ্যাটেন্ড করছেন, হোয়াট এভার তারা যা কিছু করছে সব জায়গাতে অ্যাটেন্ড করছেন। আর এইগুলো দেখে মানে অনেকেই চিন্তা করছেন যে না, আসলে এরা কিসের সাংবাদিক? এদের কারো চাকরি নেই বা কারো চাকরি আছে নাম কাগজে, এরা টেলিভিশনে আসে ১,০০০-২,১ টাকার জন্য, ১,০০০-৩,১ টাকার জন্য, এই ধরনের নানা কথাবার্তা বলে যখন অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই সময়টাতে আবার যারা সিনিয়র সাংবাদিক তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন, তারাও তো মুখারা কম না। ইতিমধ্যে তারা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, ইতিমধ্যে তারা বুঝে গেছেন সাহসের মূল্য অনেক বেশি। বিশেষ করে পান্ডাদের কাছে বলতে গেলে নিকাহ বসছে। এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, তাদের আঞ্চলিক রাজনীতিতে যে সমস্যাগুলো সৃষ্টি করেছে, সেই সমস্যার কারণে পাকিস্তান দ্বিতীয় দফায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা জানেন যে 1971-এ তারা আমাদের সঙ্গে কি অপকর্ম করেছে। মূলত ৭১ সনে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, তাদের দোসর রাজাকার, আলবদর আর শামস এই বাহিনীর মাধ্যমে। এই কাজ যদি অন্য কোনো রাষ্ট্র করত এবং এই কাজের সঙ্গে যদি আমেরিকার সংযুক্তি না থাকতো, তাহলে পুরো পাকিস্তান রাষ্ট্রের যারা অধিকর্তা, এদের সবারই নুরেমবার্গ ট্রায়ালের মতো আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতো। ৩০ লাখ মানুষের আত্মাহুতি বা ৩০ লাখ মানুষকে খুন করা খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ৯ মাসের মধ্যে ২ লক্ষ মা বোনের ইজ্জত, এত বড় মানবতা বিরোধী অপরাধ এত সংক্ষিপ্ত সময়ে পৃথিবীর কোথাও ঘটেনি। ভিয়েতনামে ঘটেনি, হিটলার এই ঘটনা ঘটাতে পারেনি। এমনকি আপনি যদি সেই প্রাচীন যুগের আমরা যাদেরকে হালাকু খান বলি, চেঙ্গিস খান বলি, তারাও কোনো যুদ্ধে ৩০ লাখ মানুষকে মেরে ফেলেছে, এরকম ঘটনা ঘটেনি। বলা হয়ে থাকে হালাকু খান বাগদাদে ১০ লাখ লোককে মেরেছিলেন। আর সারা জীবন বসে সেই চেঙ্গিস খান মেরেছিলেন ১ কোটির মতো মানুষ। হয়ারাস প্রায় ৩ কোটি মানুষ মেরেছিলেন বহু বছর ধরে স্ট্যালিন তার নিজের দেশে। মাও সেতুংও তার নিজের দেশে প্রায় ১ থেকে ১.৫ কোটি লোক মেরে ফেলেছিলেন। কিন্তু ছোট্ট একটা ভূমিতে মাত্র ৯ মাসে নিজেদের ৯০,০০০ সৈন্য, তার সঙ্গে সঙ্গে রাজাকার, আলবদর আর শামস মিলিয়ে যে তাণ্ডব
তারা করেছে, এই বিচার পৃথিবীবাসী করতে পারেনি, কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে। ৭১-এর যে সকল খুনি বাংলাদেশের, পাকিস্তানের, তাদের সবারই জীবন অভিশপ্ত হয়ে পড়েছে। এই পৃথিবীর দুর্ভোগ দুর্দশা ভোগ করে তাদেরকে মরতে হয়েছে। তাদের সন্তান সন্ততিরা পাকিস্তান এবং বাংলাদেশে এখনো পর্যন্ত অভিশপ্ত। ভুট্টো নির্বংশ হয়ে গেছে। ইয়াহিয়া খান, আয়ুব খান, টেক্কা খান থেকে শুরু করে বাংলাদেশে যারা আলবদর, আশামস, রাজাকারের গোষ্ঠী পুষ্টি, নাতি পুতি যা কিছু বলেন না কেন, তছনছ হয়ে গেছে ক্ষুধার অভিশাপে। একই সঙ্গে এই অহংকারী রাষ্ট্রটি তাদের মন্দ চিন্তার কারণে এখন তারা যে ঐতিহাসিক সংকটে পড়েছে। এই রাষ্ট্রটি এমনিতেই দেউলিয়া। কোনো মতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা নিয়ে, সৌদি আরবের টাকা নিয়ে, নিজেদের সৈন্যবাহিনীকে ভাড়া খাটিয়ে এবং নিজেদের দেশকে অস্ত্র এবং চোরাকারবারের, মাদক চোরাকারবারের ট্রায়াঙ্গেল বানিয়ে কোনো মতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছে। তারা যে অপরাধ বাংলাদেশের সঙ্গে করছে বা করেছে, একই অপরাধ তারা বেলুচিস্তানে করে চলেছে। একই অপরাধ তারা ওয়াজিরিস্তানে করে চলেছে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে করে চলেছে, আফগান সীমান্তে তারা করে চলেছে। এর ফলে কি হলো, তাদের যে পশ্চিম সীমান্ত, পাঞ্জাব ফ্রন্ট বা ওয়েস্টার্ন ফ্রন্ট, তো পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট আর হলো যাকে বলা হয় ভারতের হলো ওয়েস্টার্ন ফ্রন্ট, এখানে সমতার ভিত্তিতে একটা মাঝে মধ্যে যুদ্ধ উত্তেজনা দেখা দেয়। কিন্তু এই মুহূর্তে সেই বেলুচিস্তান নিয়ে ইরান সীমান্তে এবং আফগান সীমান্তে, বেলুচিস্তানের সঙ্গে এই দুটো রাষ্ট্রের সীমান্ত রয়েছে। এই দুটো সীমান্তে যে ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, তাতে করে কয়েক দফা ইরান এবং পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে, আবার সেটা থেমে গেছে। কয়েক দফা আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে এবং এখনও সীমান্ত উত্তেজনা চলছে। এরই মধ্যে সেই বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে দীর্ঘদিন ধরে সারা পৃথিবীর মুসলমানরা যে ভারত অধিকৃত কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীরের স্বাধীনতা দাবি করে আসছিল। অনেকে বলে আসছিল যে এই জম্মু কাশ্মীরকে পাকিস্তান যে অংশটি দখল করেছে, আজাদ কাশ্মীর, তাদের সঙ্গে একত্র করে দেওয়া হোক। অবাক করা ব্যাপার হলো যে আমরা বাংলাদেশ থেকে কাশ্মীরের স্বাধীনতা দাবি করছি, কিন্তু ভারতের যে জম্মু কাশ্মীর, তারা কখনো স্বাধীনতা চাচ্ছে না। তারা চাচ্ছে যে নেহরু ডক্ট্রিন অনুযায়ী এটাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কাশ্মীরকে, ঠিক সেই বিশেষ মর্যাদা সম্পন্ন একটি স্টেট ঘোষণা করা হোক। তারা কখনো পাকিস্তানের সাথে যেতে চাচ্ছে না। অন্যদিকে আমরা এখান থেকে যেটা জানতাম যে আজাদ কাশ্মীর বলতে যেটা বোঝায়, অর্থাৎ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীর পৃথিবীর স্বর্গ, তারা না জানি কত ভালো আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা স্বাধীন হতে চাচ্ছে এবং ভারতের সাথে তারা একত্রিত হতে চাচ্ছে, জম্মু কাশ্মীরের সাথে একত্রিত হতে চাচ্ছে এবং লাখ লাখ মানুষ আন্দোলনে নেমে পড়েছে এবং তাদেরকে রীতিমতো যে স্টিম রোলার চালাচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে পাকিস্তান, এতে করে এই যে আজাদ কাশ্মীর, এরপর বেলুচিস্তান এবং অন্যান্য এই আফগানিস্তানের সাথে তাদের আরেকটা যে প্রদেশ আছে, সেটা স্বাধীনতা ঘোষণা যে কোনো সময় করে ফেলতে পারে। এরই মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো, তারা মার্কিন তাবেদার রূপে দুটো অপকর্ম করেছে। এক নম্বর অপকর্ম করেছে, তারা নির্বিচারে আফগানিস্তানে হামলা চালিয়েছে, কাবুলে হামলা চালিয়েছে। এই কারণে হলো ডোনাল্ড ট্রাম্প কাবুল আবার দখল করতে চাচ্ছে। এ গেল একটা। দুই নম্বরে তারা যে কাজটি করছে সেটা হলো, সৌদি আরবের সঙ্গে তাদের একটা কৌশলগত চুক্তি তারা করেছে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে তারা সৌদি আরবের পক্ষে যুদ্ধ করবে। সাম্প্রতিক সময় সৌদি আরবের একটা ঘাঁটি আছে
মার্কিন ঘাঁটি, সেই মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। আর সেটার প্রেক্ষিতে পাকিস্তান ঘোষণা করেছে যে যদি ইরান আবার আক্রমণ করে সৌদি আরবকে, তাহলে সৌদি আরবের সঙ্গে তাদের যে চুক্তি, সেই চুক্তি মোতাবেক তাকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এখন ইরানের সঙ্গে যদি যুদ্ধে জড়ায়, ইরান চাচ্ছে যে পাকিস্তান যুদ্ধে জড়াক, রাশিয়া চাচ্ছে পাকিস্তান যুদ্ধে জড়াক, আমেরিকাও চাচ্ছে, ভারতও চাচ্ছে, এমনকি আফগানিস্তানও চাচ্ছে। আর যদি সেই যুদ্ধে জড়ায়, তাহলে যেটা হয়, আমেরিকার যারা বন্ধু হয় আসলে তাদের আর কোনো শত্রু দরকার হয় না। এই যুদ্ধে যদি পাকিস্তানের খরচ হয় 100 টাকা, বড় জোর 2 থেকে 3 টাকা দেবে আমেরিকা, 4 থেকে 5 টাকা দেবে সৌদি আরব, এরপরে তারা দেবে না। কিন্তু যুদ্ধ যখন শেষ হবে, তখন দেখা গেল যে তাদের এই রাষ্ট্রটি ভেঙে খান খান হয়ে গেছে। এমনকি সিন্ধু, পাঞ্জাব, এরাও একত্র থাকতে পারবে না। পাঞ্জাব আলাদা হয়ে যাবে, সিন্ধু আলাদা হয়ে যাবে। তো এরকম একটি অবস্থার মধ্যে পুরো দেশের যে রাজনীতি, সেই রাজনীতির কোনো নেতৃত্ব নেই। ইমরান খান জেলখানাতে। যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ আছেন তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আমেরিকার দালাল এবং সেনাবাহিনীর দালাল যে সমস্ত লোকজন আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সেই সেনাপ্রধান ওসিম মনিরের জুতা টানতে পারছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখা হয়েছে। এই দুর্বল নেতৃত্ব দিয়ে, এই নতজানুরের নেতৃত্ব দিয়ে এত বড় পরমাণু শক্তিধর একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যায় না। ইতিমধ্যে যে কোনো একটা ব্যাপারে তাদের আমেরিকার সঙ্গে মতদ্বৈততা তৈরি হয়েছিল। ওই সময় আমেরিকা ঘোষণা করেছিল যে পাকিস্তানের কাছে যে পরমাণু বোমা রয়েছে বা পরমাণু প্রযুক্তি রয়েছে, ওটা তারা ওখানে রাখা নিরাপদ মনে করছে না, তারা সেখান থেকে নিয়ে আসবে। এবং যখন ইরানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এরকম একটা যুদ্ধ লেগে যাবে এবং সৌদি আরব যদি এখানে যুক্ত হয়ে যায়, পুরো মুসলিম বিশ্ব তছনছ। এবং সেক্ষেত্রে আমেরিকা যে জিনিসটি চাচ্ছে, সেই জিনিসটি বাস্তবায়িত হবে। এবং এতে করে আমরা সারা দুনিয়াতে মুসলমান জাতি হিসেবে যতটা না একটু সফলতার মুখ দেখছিলাম বা যতটা আশান্বিত হয়েছিলাম, পুরো জিনিসগুলো মুখ থুবড়ে পড়বে। আর অন্যদিকে বাংলাদেশে পাকিস্তান কেন্দ্রিক, পাকিস্তান